ইরানে চলমান বিক্ষোভ ও সারা দেশে ইন্টারনেট বন্ধের কারণে তুরস্কে থাকা অনেক ইরানি তাদের প্রিয়জনদের কোনো খবর পাচ্ছেন না। তাই নিজেদের নিরাপত্তার কথা না ভেবে সীমান্ত পেরিয়ে দেশে ফেরার উদ্যোগ নিয়েছেন অনেক ইরানি। এদিকে নিরাপত্তার খাতিরে পরিবার নিয়ে ইরান ছাড়ছেন অনেকেই। ইরান ইস্যুতে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাংবাদিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানতে চাই যে ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজের দেশের মাটি এবং আকাশ ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সেক্ষেত্রে এটি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত বলে মনে হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের ভেতরে ভালো একটা ইঙ্গিত আছে। সেটা হচ্ছে যে সৌদি আরবের সাথে একসময় ইরানেরই সম্পর্ক খারাপ ছিল। সেই জায়গায় এখন ইরানের উপর যদি হামলা চালাতে যায় আমেরিকা বা ইসরায়েল, তাহলে সৌদি আরবের মাটি বা আকাশ ব্যবহার করতে দেবে না। এটা একটা ভালো ডেভেলপমেন্ট ইরানের জন্য বা মধ্যপ্রাচ্যের জন্য। বিশেষ করে মুসলিম বিশ্বের অনেক দেশ বা অনেক মানুষ এক ধরনের স্বস্তি নিঃশ্বাস ফেলে সৌদি আরবের এরকম কথায়। কিন্তু এই কথা কেন বলেছে তার পেছনেও একটা কারণ আছে বলে আমি মনে করি। ইরান গতকাল বা পরশু পরিষ্কার করে বলে দিয়েছিল যে এই আমেরিকা বা ইসরায়েল যদি হামলা চালায় ইরানের উপর, তাহলে যে দেশের ঘাঁটি ব্যবহার করা হবে সেই দেশে ইরান হামলা চালাবে, সেই দেশের ঘাঁটিতে। অর্থাৎ সৌদি আরবের মার্কিন ঘাঁটি থেকে যদি আমেরিকা ইরানের উপর হামলা চালায়, বা কাতারের বা সংযুক্ত আরব আমিরাতের বা বাহরাইনের বা ইরাকের, তো যে মার্কিন ঘাঁটি থেকে হামলা চালাবে ইরানের উপর সেই ঘাঁটিতে ইরান হামলা চালাবে। ঘোষণাটা এরকম ছিল। তার মানে সৌদি আরব যদি তার ঘাঁটি বা তার মাটি ব্যবহার করতে দেয়, তাহলে আমেরিকা সৌদি আরবের ওই ঘাঁটিতে হামলা চালাবে। যদিও মার্কিন ঘাঁটি, বাট সেটা তো সৌদি আরবের ভেতরে। তো এটা দেশের জন্য বা মুসলিম বিশ্বে সৌদি আরবের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করে। সেই জায়গা থেকে সৌদি আরব এই কথা বলেছে। আমি মনে করি এটা একটা ভালো ডেভেলপমেন্ট। এতে আহ, যদি সৌদি আরব এই ঘোষণা বাস্তবায়ন করে, তাহলে আমেরিকার জন্য সেটা একটা আপাতত নেগেটিভ দিক হবে বলে আমি মনে করি, এবং এটা মুসলিম বিশ্বের জন্য ভালো। কিন্তু সৌদি আরবের এই ঘোষণার পরও কি মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা করবে? এবং সার্বিক প্রস্তুতি দেখে বিশ্লেষকরাও তো এমনটাই ধারণা করছে। এই হামলার পরিকল্পনা থেকে কি মার্কিন যুক্তরাষ্ট্র সরে আসবে, নাকি ভিন্ন কোনো পরিস্থিতি তৈরি হতে না, পারে? না, সৌদি আরবের এইরকম ঘোষণা বা এরকম অবস্থানের কারণে আমেরিকা যে ইরানের উপর হামলা থেকে সরে আসবে এমনটা বলার কোনো কারণ নেই, সুযোগও নেই। বরং আমেরিকা যা সুবিধা পায় সেটা হচ্ছে যে মার্কিন রণতরী থেকে তারা বোমা হামলা, এই বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এছাড়া বিভিন্ন দেশে যে সমস্ত ঘাঁটি আছে সে সমস্ত ঘাঁটি তারা ব্যবহার করবে না তার নিশ্চয়তা নেই। এবং সৌদি আরব হয়তো এইরকম একটা পদক্ষেপ নিল, কিন্তু সংযুক্ত আরব আমিরাত হয়তো ব্যবহার করতে দেবে বা কাতার ব্যবহার করতে দেবে। আসলে এই সমস্ত দেশগুলো তো আমেরিকার কাছে একেবারে অনেকটা বিক্রি হয়ে যাওয়া বা দাসখত লিখে দেওয়ার মতো একটা অবস্থা আছে। এমনকি তুরস্কের কথাও যদি বলি, তুরস্কের ইজ্জারলিক ঘাঁটিতে মার্কিন বিমান বা পরমাণু বোমা মোতায়েন আছে। তুরস্ক হচ্ছে নেটো জোটের সদস্য, আর আমেরিকা হচ্ছে নেটো জোটের নেতা। এই নেতা যদি বলে যে আমি তুরস্কের এই ঘাঁটি ব্যবহার করব, তাহলে তুরস্ক না করতে পারবে? পারবে না। সেক্ষেত্রে সৌদি আরব বলেছে, কিন্তু আসলে কতটা তাদের অবস্থানে টিকে থাকবে এবং শক্ত অবস্থানে থাকতে পারবে সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ, এরা বললেই যে আমেরিকা হামলা থেকে পিছিয়ে যাবে, সরে যাবে, নট দ্যাট। তারা লোহিত সাগরে, পারস্য উপসাগর বা ভারত মহাসাগর বা আরো আরো দূরবর্তী অবস্থানে থেকে বা ইউরোপের কোনো কোনো দেশে থেকে আপনার ইরানের উপর হামলা চালাতে পারে। ইরান, আমেরিকা যদি ডিসিশনটা কংক্রিট নিয়ে থাকে যে আমরা ইরানের উপর হামলা চালাবো, তাহলে তারা সৌদি আরব বাদেও অন্যান্য জায়গা থেকে হামলা চালাতে পারে, এবং সেই রকম একটা আশঙ্কা অনেক বেশি জোরালো। এক্ষেত্রে আরেকটু জানতে চাই যে ইরান বলেছে যে সরকার বিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই, কিন্তু অতীতে তো আমরা দেখেছি যে বিক্ষোভকারীদের বিনা বিচারেই ফাঁসি দেওয়া হয়েছে। তাদের হঠাৎ করে এরকম সুর নরম করার কারণটা আসলে কি? এই জায়গায় আসলে একটা মজার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে ইরান ডিপ্লোমেসিতে খুবই তুখোড়, এটা আপনি মনে হয় জেনে থাকবেন। ইরান এই যে গত 40-45 বছর ধরে টিকে আছে, মার্কিন নিষেধাজ্ঞা, পশ্চিমা নিষেধাজ্ঞা, জাতিসংঘের নিষেধাজ্ঞা, এমনকি একসময় চীন রাশিয়াও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায়
একমত থাকতো বা একমত ছিল, এমনকি সেটা 2010 পর্যন্ত। তো এই যে সারা বিশ্ব একদিকে আর ইরান একদিকে, এই যে এর ভিতর দিয়ে টিকে থাকা, এই টিকে থাকার পিছনে যে কয়টা অনুষঙ্গ ছিল, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে এই কূটনীতি বা ডিপ্লোমেসি। কেমন? এই ডিপ্লোমেসি, এটা হচ্ছে একটা ডিপ্লোমেসি যে যখন ইরানের শত্রুরা প্রচন্ড ভাবে ধেয়ে আসছে ইরানের দিকে, তাকে হামলা চালাবে, তখন জাস্ট একটা ডিপ্লোম্যাটিক চাল দিয়ে, একটা কিছু সামনে দিয়ে তাকে শান্ত করে দেওয়া, অথবা পরিস্থিতিকে ভিন্ন দিকে সরিয়ে দেওয়া বা ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা করলো। আহ, এটা ঠিক যে ইরান যে কাজ করবে, ইরান তার পথেই চলবে, ইরান তার সিদ্ধান্ত মতোই কাজ করবে। আজ হোক কাল হোক সে তার মতো করেই কাজ করবে। আবার আমেরিকাও আমেরিকার মতোই কাজ করে যাচ্ছে। এটা 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে আমরা দেখছি ইরান ইরানের অবস্থানে, আমেরিকা আমেরিকার অবস্থানে, যার কারণে দুই দেশের ভেতরে কখনোই কূটনৈতিক সম্পর্ক আর প্রতিষ্ঠিত হলো না। বাট আন্তর্জাতিক অঙ্গনে চলার ক্ষেত্রে ইরান অনেক ঝানু কূটনীতি বা কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছে। আমি মনে করি এটা তারই একটা অংশ। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।